মিকা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, জুলাই 2026। একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন একজন মানুষকে। তিনি প্রতিদিন ভোর 5:30টায় উঠেন, ফজরের নামাজ পড়েন, তারপর রান্নাঘরে যান, স্ত্রীকে একটু সাহায্য করেন, সকাল 7টায় বাসা থেকে বের হন, বাস ধরেন অফিসে যেতে, 9টায় অফিস শুরু, বিকেল 5টায় শেষ, সন্ধ্যায় বাসায় ফেরেন, খান, সন্তানদের পড়ান, রাতে শুতে যাওয়ার আগে মনে মনে হিসাব করেন মাস শেষ হতে আর 10 দিন বাকি, কিন্তু হাতে টাকা নেই। এই মানুষটির নাম হতে পারে রফিকুল, কামাল, আমিনা, রেহানা, যে কোনো কিছু। তিনি একজন সরকারি কর্মচারী, বাংলাদেশের কোটি কোটি মানুষের সেবা করেন, কিন্তু মাসের শেষে নিজেই সংকটে থাকেন। নবম পে স্কেল এই মানুষটির জীবনে কি পরিবর্তন আনবে? আজকের এই ভিডিওতে সংখ্যার বাইরে গিয়ে আমরা জানব মানুষের গল্প, জানব পে স্কেলের পর কিভাবে বদলে যাবে একজন কর্মচারীর সকাল, দুপুর, রাত, কিভাবে বদলাবে তার পরিবারের স্বপ্ন। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম অধ্যায়, আগের জীবন, মাসের শেষ সপ্তাহের ভয়। দর্শক, রাজশাহীর মোহনপুর উপজেলার একটি সরকারি অফিসে চাকরি করেন মকবুল হোসেন। বয়স 45, দ্বাদশ গ্রেডের কর্মচারী। মূল বেতন 13,500 টাকা, ভাতাসহ হাতে আসে 22 থেকে 24,000 টাকা। মকবুলের সংসারে 5 জন, স্ত্রী, 3 সন্তান এবং বৃদ্ধ মা। বাড়ি ভাড়া 4,000, বাজার 7 থেকে 8,000, 2 ছেলের স্কুলের খরচ 3,000, মেয়ের কোচিং 1,500, মায়ের ওষুধ 2,000, যোগ করলে হয় 17 থেকে 18,000। কিন্তু হাতে আছে বড়জোর 24,000, বাকি থাকে মাত্র 6,000 টাকা। যানবাহন, কাপড়, বিদ্যুৎ, গ্যাস, পানি, ফোন বিল সব এই 6,000 থেকে। মাসের 20 তারিখের পর মকবুলের মুখ শুকিয়ে যায়, রান্নাঘরে স্ত্রীর সাথে কথা কমে যায়, সন্তানরা কিছু চাইলে বলেন পরে, বৃদ্ধ মা কাশছেন, ওষুধ শেষ, কিন্তু টাকা নেই। এই মাসের শেষ সপ্তাহের ভয় বাংলাদেশের কয়েক লাখ সরকারি কর্মচারীর নিত্যসঙ্গী। দ্বিতীয় অধ্যায়, ঋণের জালে আটকা। যে সত্য কেউ বলতে চায় না দর্শক। সরকারি চাকরি মানে মানুষ ভাবে নিশ্চিন্ত জীবন, কিন্তু বাস্তবটা অন্য। বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থার জরিপে দেখা গেছে, নিম্ন গ্রেডের 60% বেশি সরকারি কর্মচারী কোনো না কোনো ঋণের মধ্যে আছেন। কেউ সমবায় থেকে, কেউ এনজিও থেকে, কেউ পাড়ার মহাজনের কাছ থেকে। কিসের ঋণ? সন্তানের ভর্তি পরীক্ষার কোচিং ফি, মেয়ের বিয়েতে খরচ, বাড়ির ছাদ মেরামত, হঠাৎ অসুখ। এই অপ্রত্যাশিত খরচগুলোই তাদের ঋণের ফাঁদে ফেলে। একবার ঋণে পড়লে বের হওয়া কঠিন, সুদ বাড়ে, প্রতি মাসে বেতনের একটা অংশ কিস্তিতে চলে যায়, আরও চাপ তৈরি হয়। মকবুলেরও আছে, কৃষি ব্যাংক থেকে নেওয়া 50,000 টাকার ঋণ, মাসে কিস্তি 2,500। এই ঋণের জাল থেকে বের হওয়ার একটাই পথ, বেতন বাড়া। তৃতীয় অধ্যায়, নবম পে স্কেলের পর মকবুলের জীবনে প্রথম পরিবর্তন। দর্শক, নবম পে স্কেলে দ্বাদশ গ্রেডের মূল বেতন 11,300 থেকে বেড়ে 17,000 টাকা হওয়ার কথা রয়েছে। ভাতাসহ মোট আয় দাঁড়াবে 35 থেকে 38,000 টাকার কাছাকাছি। মকবুলের মাসিক আয় বাড়বে প্রায় 13 থেকে 15,000 টাকা। এই বাড়তি টাকায় কি হবে? প্রথম পরিবর্তন, ঋণ শেষ হবে। মাসে 5 থেকে 6,000 টাকা ঋণ পরিশোধে দিলে 2 থেকে 3 বছরে কৃষি ব্যাংকের ঋণ শেষ হয়ে যাবে, তারপর সেই টাকার সঞ্চয়ে যাবে। দ্বিতীয় পরিবর্তন, মায়ের ওষুধ নিয়মিত হবে। এতদিন মায়ের ওষুধ মাঝে মাঝে কিনতে পারতেন না, এখন প্রতি মাসে নিয়মিত কেনা যাবে। বৃদ্ধ মা একটু ভালো থাকবেন। তৃতীয় পরিবর্তন, সন্তানের পড়া ভালো হবে। মেয়ের কোচিং থেকে ফিরে আসার পর এখন মকবুল টেনশনে থাকেন, আগামী মাসের ফি দিতে পারবো তো? পে স্কেলের পর এই টেনশন থাকবে না। চতুর্থ পরিবর্তন, মাসের শেষ সপ্তাহের ভয় কমবে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। মাসের শেষে টাকা না থাকার সেই ভয়টা অনেকটা কমবে। চতুর্থ অধ্যায়, একজন শিক্ষকের গল্প, স্বপ্ন বনাম বাস্তবতা। দর্শক, এবার অন্য একটি গল্প বলি। ময়মনসিংহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন নাজমা বেগম। বয়স 31। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্বপ্ন ছিল ব্যাংকে চাকরি করবেন, কিন্তু তেমন হয়নি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়েছেন। মূল বেতন 13তম গ্রেডে 13,000 টাকার কাছাকাছি। শিক্ষকতার প্রথম দিন থেকেই একটাই চিন্তা, এই টাকায় কিভাবে চলব। নাজমা ঢাকায় থাকেন, বাসা ভাড়া 7,000, যাতায়াত খরচ 1,500, খাবার আর অন্যান্য খরচে 5,000। মাসে মোট খরচ 13.5 থেকে 14,000।
আর হাতে আসে মোট বেতনে 20,000-এর কাছাকাছি। বাকি 6,000 টাকায় তিনি গ্রামে মাকে পাঠান, কিছু সঞ্চয় করার চেষ্টা করেন, আর মাঝে মধ্যে কিছু কিনতে চাইলে ভাবেন 3 বার। সহকর্মীরা যখন বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে আলাপ করেন, নাজমা চুপ থাকেন, মনে মনে ভাবেন ভুল করলাম কি। নবম পে স্কেলের পর নাজমার জীবন। ত্রয়োদশ গ্রেডে মূল বেতন 16,500 টাকা, ভাতাসহ মোট 30 থেকে 32,000 টাকা। নতুনভাবে যাতায়াত ভাতাও পাবেন, মাসে বাড়তি আসবে 10,000 টাকার বেশি। এই বাড়তি টাকায় নাজমা ঠিক করেছেন কি করবেন। মাকে একটু বেশি পাঠাবেন, একটা ছোট সঞ্চয় শুরু করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ভুল করলাম কি ভাববেন না। শিক্ষকতাকে তিনি ভালোবাসেন, শুধু এতদিন বেতনটা সেই ভালোবাসাকে ছোট করে দিচ্ছিল। পঞ্চম অধ্যায়, একজন পুলিশ কনস্টেবলের রাত। যে কষ্ট দেখা যায় না দর্শক, এবার বলি একজন মানুষের কথা, যাকে আমরা রাতের রাস্তায় দেখি কিন্তু তার জীবনের কথা কখনো জিজ্ঞেস করি না। গাজীপুরের একটি থানায় কনস্টেবল হিসেবে কাজ করেন শাহজাহান মিয়া, বয়স 40। রাতে ডিউটিতে থাকেন। ভোর 3টায় একটা চুরির ঘটনায় ছুটতে হয়েছিল, ভোর 5টায় ফিরলেন, সকাল 8টায় আবার ডিউটি। শাহজাহানের স্ত্রী গ্রামে থাকেন, 2 সন্তান। বাড়ি থেকে দূরে থেকে কাজ করছেন বছরের পর বছর। পরিবারের সাথে দেখা হয় মাসে একবার। মূল বেতন 16তম গ্রেডে 9,300 টাকা, ভাতাসহ 18 থেকে 20,000 টাকা। এই টাকায় নিজের খরচ চালান, গ্রামে পাঠান 5 থেকে 6,000। স্ত্রীকে ফোন করলে প্রথমেই শুনতে পান ছেলের পড়ার বই কিনতে হবে, মেয়ের জুতো ছিঁড়ে গেছে, ছাদ চুইয়ে পানি পড়ছে। শাহজাহান ফোন রাখেন, একা বসে থাকেন। কোথা থেকে টাকা আসবে? নবম পে স্কেলের পর শাহজাহানের জীবন। 16তম গ্রেডে মূল বেতন 23,000 টাকা, ভাতাসহ মোট আয় 37 থেকে 40,000 টাকা, বর্তমানের দ্বিগুণের বেশি আয়। শাহজাহান এখন ঠিক করেছেন মাসে 10 থেকে 12,000 টাকা গ্রামে পাঠাবেন। ছেলের পড়ার কোনো খরচ বাকি পড়বে না। মেয়ের জন্য নতুন জুতো কিনবেন, আর বছরে একবার পুরো পরিবারকে নিয়ে কক্সবাজার যাবেন। এই স্বপ্নটা আজ সত্যি হওয়ার পথে। ষষ্ঠ অধ্যায়, সন্তানের ভবিষ্যৎ। বেতন বাড়লে স্বপ্ন বাড়ে। দর্শক, পে স্কেলের সবচেয়ে গভীর প্রভাব পড়বে পরের প্রজন্মের উপর। একজন কর্মচারীর সন্তান যখন দেখে বাবা বা মা টাকার চিন্তায় ভাঙছেন, পড়ার বই কিনে দিতে পারছেন না, অসুখে ডাক্তার দেখাতে যেতে পারছেন না, তখন সেই সন্তানের মানসিকতায় একটা প্রভাব পড়ে। পড়াশোনায় মনোযোগ কমে, ভবিষ্যতের স্বপ্ন ছোট হয়। কিন্তু বেতন বাড়লে এই চিত্র বদলায়। মকবুলের বড় ছেলে রাফি এসএসসি পরীক্ষার পর থেকেই ভাবছিল, আমি কি বিজ্ঞান বিভাগে পড়তে পারবো? কোচিংয়ের টাকা কোথায় পাবে বাবা? পে স্কেলের পর মকবুল রাফিকে বলতে পারবেন, তুই বিজ্ঞান পড়, ডাক্তার হওয়ার চেষ্টা করো, টাকার চিন্তা তুই করিস না। এই একটি বাক্য একটি সন্তানের জীবন বদলে দিতে পারে। বাংলাদেশের লক্ষ লক্ষ মকবুলের সন্তানেরা যদি এই সুযোগ পায়, তাহলে আগামী 20 বছরে দেশে একটা বড় মেধাবী প্রজন্ম উঠে আসবে, যারা সরকারি কর্মচারীর সন্তান হয়েও স্বপ্ন দেখতে পারবে। সপ্তম অধ্যায়, স্বাস্থ্য। অসুখকে আর ভয় পাবেন না। দর্শক, বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের একটা বড় সমস্যা হলো অসুখকে ভয় পাওয়া। এই ভয়টা মৃত্যুর ভয় নয়, এটা খরচের ভয়। একজন 16তম গ্রেডের কর্মচারী সামান্য বুকে ব্যথা অনুভব করেন, কিন্তু ডাক্তারের কাছে যান না, কারণ হার্টের চেক আপ করাতে গেলে ইসিজি, ইকো কয়েক হাজার টাকা লাগবে, ওষুধ লাগবে, হাসপাতালে ভর্তি হলে আরও লাগবে। তাই তিনি দেখি কিছুদিন বলে অপেক্ষা করেন। অনেক ক্ষেত্রে ছোট সমস্যা বড় হয়, বড় হাসপাতালে ভর্তি হতে হয়, এবার আরও বেশি খরচ। এই দুষ্ট চক্র থেকে বের হওয়ার একটাই পথ, হাতে পর্যাপ্ত টাকা থাকা। নবম পে স্কেলের পর নতুন চিকিৎসা ভাতা 3,000 থেকে 5,000 টাকা, মূল বেতন বাড়ায় সঞ্চয়ের সুযোগ আছে। এখন একজন কর্মচারী ছোট অসুখে দ্রুত ডাক্তার দেখাতে পারবেন। ছোট সমস্যা ছোটেই সমাধান হবে। এটা শুধু তার স্বাস্থ্যের জন্য নয়, রাষ্ট্রের জন্যও ভালো, কারণ সুস্থ কর্মচারী মানে বেশি কার্যকর সরকারি সেবা। অষ্টম অধ্যায়, দুর্নীতির প্রলোভন। বেতন বাড়লে কমবে কি? দর্শক, এই প্রশ্নটা অনেকে মনে মনে করেন কিন্তু জিজ্ঞেস করেন না। আজ সরাসরি বলছি, বাংলাদেশের সরকারি চাকরিতে দুর্নীতির একটি অংশ কি বেতন কম হওয়ার কারণে? হ্যাঁ, একটা অংশ অবশ্যই। যখন একজন সরকারি কর্মচারীর মাসিক বেতনে পরিবার চলে না, তখন তিনি বাড়তি আয়ের পথ খোঁজেন। কেউ সৎভাবে প্রাইভেট পড়ান, কেউ ছোট ব্যবসা করেন, কিন্তু কেউ কেউ এটা অস্বীকার করার উপায় নেই, ঘুষের পথে যান। ফাইলে গড়িমসি করা, অনুমোদনে দেরি করা, নথিপত্রে ভুল দেখানো, এই পথে বাড়তি আয় আসে। এটা নৈতিকভাবে সম্পূর্ণ ভুল, কিন্তু এর পেছনে একটা অর্থনৈতিক বাস্তবতা আছে। গবেষণা বলছে,
যে দেশে সরকারি কর্মচারীদের বেতন জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই দেশে দুর্নীতি তুলনামূলক কম। নবম পে স্কেল কি দুর্নীতি শূন্য করবে? না, দুর্নীতি শুধু বেতনের কারণে হয় না, কিন্তু বেতন বাড়লে প্রলোভন কমবে। অনেকে সৎ থাকার সুযোগ পাবেন যারা এতদিন বাধ্য হয়ে দুর্নীতির পথে গেছেন। এটা সমাজের জন্য বড় পরিবর্তন। নবম অধ্যায়, বিবাহিত জীবন। টাকার অভাব যখন সম্পর্ক নষ্ট করে, দর্শক, একটা কথা আছে, অর্থই অনর্থের মূল। কিন্তু আরেকটা সত্য হলো, অর্থের অভাবও অনর্থের মূল। অনেক সরকারি কর্মচারীর পরিবারে টাকার টানাটানি থেকে দাম্পত্য কলহ তৈরি হয়। স্বামী বলেন, আমি যা পাই তাতেই চলতে হবে। স্ত্রী বলেন, ছেলেমেয়ের খরচ কিভাবে দেব? এই কথা কাটাকাটিগুলো ছোট মনে হলেও দীর্ঘদিন চলতে থাকলে সম্পর্কে ফাটল ধরে। ময়মনসিংহের একজন 10ম গ্রেডের কর্মচারী বলেছিলেন, আমার স্ত্রী প্রতিদিন রান্নার তেলের দাম নিয়ে কথা বলেন। আমি জানি তিনি আমাকে দোষ দিচ্ছেন না, কিন্তু মনে হয় আমি ব্যর্থ। এই ব্যর্থতার অনুভূতি একজন মানুষকে ভেতর থেকে ভাঙে। নবম পে স্কেলের পর কি হবে? বেতন বাড়লে এই চাপ কমবে, সংসারে কিছুটা স্বস্তি আসবে। স্বামী স্ত্রীর কথোপকথনে টাকার অভাবের বদলে সন্তানের পড়া বা ভবিষ্যতের পরিকল্পনা আসবে। সম্পর্কে একটু উষ্ণতা ফিরবে। এটা কোনো পরিসংখ্যানে ধরা যায় না, কিন্তু এটা সত্যিকারের পরিবর্তন। 10ম অধ্যায়, বৃদ্ধ মা বাবার সেবা, সন্তান পারবেন। এখন দর্শক, বাংলাদেশের সংস্কৃতিতে বৃদ্ধ মা বাবার সেবা করা সন্তানের দায়িত্ব, কিন্তু টাকা না থাকলে এই দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে। নারায়ণগঞ্জের একটি সরকারি অফিসে চাকরি করেন তানভীর আহমেদ। গ্রামে আছেন বৃদ্ধ বাবা, বয়স 70, হাঁটুতে ব্যথা, চলাফেরা করতে পারেন না। ডাক্তার বলেছেন অপারেশন লাগবে, খরচ 1.5 লাখ টাকা। তানভীরের মূল বেতন 10ম গ্রেডে 18,000 টাকা, ভাতাসহ 30,000। নিজের সংসার চালিয়ে বাবার জন্য 1,50,000 কোথায় পাবেন? ব্যাংক লোন নেবেন, কিন্তু সেই লোনের কিস্তি দেওয়ার সামর্থ্য আছে? তানভীর 2 বছর ধরে এই চিন্তায় আছেন। নবম পে স্কেলের পর মূল বেতন 24,000 টাকা, ভাতাসহ মোট 40,000, মাসে বাড়তি 10,000। মাসে 10,000 সঞ্চয় করলে 15 মাসে 1.5 লাখ হবে। 15 মাস। এতদিন তানভীর অপেক্ষা করতে পারবেন এবং বাবার অপারেশন করাতে পারবেন। একাদশ অধ্যায়, গ্রামীণ অর্থনীতিতে প্রভাব। এক কর্মচারীর বেতন বৃদ্ধি যায় কোথায়? দর্শক, একটু বৃহত্তর দৃষ্টিতে দেখি। যখন একজন সরকারি কর্মচারীর বেতন বাড়ে, সেই টাকা কোথায় যায়? বেশিরভাগ সরকারি কর্মচারী মধ্যবিত্ত পরিবার থেকে আসেন। তাদের বাড়তি আয় সরাসরি দেশীয় বাজারে ঢোকে। তারা কেনেন বাংলাদেশে তৈরি কাপড়, স্থানীয় বাজারের সবজি, দেশীয় কোম্পানির ওষুধ। তাদের সন্তান পড়ে দেশীয় স্কুলে, কোচিং সেন্টারে, সেখানেও টাকা যায়। তারা গ্রামে টাকা পাঠান, সেই টাকায় গ্রামের বাজার সচল থাকে। 22 লাখ কর্মচারীর হাতে মাসে মাসে বাড়তি টাকা মানে দেশীয় অর্থনীতিতে কয়েক হাজার কোটি টাকার নতুন চাহিদা। এই চাহিদা থেকে ছোট ব্যবসা বাড়বে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে। নবম পে স্কেল তাই শুধু কর্মচারীদের সুবিধা নয়, এটি পুরো অর্থনীতির জন্য একটি ইতিবাচক আঘাত। দ্বাদশ অধ্যায়, পেনশনভোগী বাবার চোখে জল, একটি অসামান্য মুহূর্ত। দর্শক, এবার বলি একটি মানুষের কথা, যার কথা আগের ভিডিওতে বলেছিলাম। কুমিল্লার আব্দুস সালাম সাহেব সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে 32 বছর কাজ করেছেন। 2018 সালে অবসর নিয়েছেন। মাসে পেনশন পান 9,800 টাকা। এই টাকায় স্ত্রীকে নিয়ে চলছিলেন কোনো মতে। গত বছর স্ত্রী অসুস্থ হলেন, হাসপাতালে নিতে হয়েছিল। খরচ হয়েছিল 25,000 টাকা। ছেলে দিয়েছিল, কিন্তু সালাম সাহেব সেই রাতে ঘুমাতে পারেননি। ছেলের কাছে হাত পাততে হলো। এই লজ্জা তাকে কুরে কুরে খাচ্ছিল। নবম পে স্কেলে পেনশন 100% বাড়ার প্রস্তাব আছে। 9,800 থেকে বেড়ে হবে প্রায় 20,000 টাকা। এই খবর শুনে সালাম সাহেব কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম মরার আগে একবার ছেলের কাছ থেকে টাকা না নিয়ে নিজে খেতে পারবো। মনে হচ্ছে সেই দোয়া কবুল হবে। একজন বৃদ্ধ মানুষের এই একটি বাক্য বলে দেয় নবম পে স্কেলের মানে কি। ত্রয়োদশ অধ্যায়, মেয়ের বিয়ে, যে স্বপ্ন এতদিন ছিল দুঃস্বপ্ন। দর্শক, বাংলাদেশে মেয়ের বিয়ে একটি বড় আর্থিক বিষয়। এটা ভালো না খারাপ সেই তর্কে না গিয়ে বলছি বাস্তবতার কথা।
রাজশাহীর একজন চতুর্দশ গ্রেডের কর্মচারীর মেয়ে কলেজে পড়ে। পরিবারে অনেকেই বলছেন বিয়ে দিয়ে দাও, কিন্তু বাবা ভাবছেন বিয়েতে অন্তত 3 থেকে 4 লাখ টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? মাসে মাসে একটু একটু সঞ্চয় করেছেন, কিন্তু সেই সঞ্চয় ভেঙে যায় যখন কোনো বিপদ আসে। নবম পে স্কেলের পর মাসে 8 থেকে 10 হাজার টাকা সঞ্চয় করতে পারলে 3 থেকে 4 বছরে এই 3 থেকে 4 লাখ জমবে। এই বাবা এখন মেয়ের দিকে তাকিয়ে ভাবছেন, তোর বিয়েতে আমি কষ্ট দেব না। এই ভাবনাটুকুই পে স্কেলের মানে। দর্শক, আজকের এই ভিডিও ছিল একটু ভিন্ন। সংখ্যার বদলে মানুষের গল্প বলার চেষ্টা করেছি, কারণ নবম পে স্কেল শুধু গ্রেড আর বেতনের বিষয় নয়, এটা মানুষের জীবনের বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যে পরিচিত কর্মচারী এই মুহূর্তে কষ্টে আছেন তাকে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটি তাকে বলবে তুমি একা নও। কমেন্টে লিখুন আজকের কোন গল্পটা আপনার সাথে মিলে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। গ্যাজেট আসার সাথে সাথে আপডেট পাবেন। আল্লাহ হাফেজ।